এরপরে নেক্সট পার্টে বাকি যে এমসিকিউ গুলো আছে অর্থাৎ 11 থেকে যে 20 পর্যন্ত এমসিকিউ গুলো সমাধান করে দেওয়া হবে এসএসসি 2025-এ। প্রথম প্রশ্ন বলা হচ্ছে বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকা 6 বছরে সরল মুনাফা কত? আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। পি এন আর, এখানে পি কত? পি হচ্ছে এখানে 5,000, 5,000 অর্থাৎ যে মূলধনটা সেটা ইন্টু এন, এন হচ্ছে এখানে বছর, কয় বছরের জন্য? 6 বছরের, ইন্টু আর, আর হচ্ছে কত পার্সেন্ট? 9% সরল মুনাফায়। 9% মানে হচ্ছে 9/100, 9/100 করলে হচ্ছে 9% উঠে যাবে, পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ। ঠিক আছে, 5,000 গুণন 6 গুণন 9/100, তাহলে এটা হচ্ছে 2700, 2700 টাকা। এই 2700 টাকা, এটা হচ্ছে আনসার হচ্ছে 2। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x এর সমাধান সেট কত? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, এখানে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, বা এক্স উভয় পক্ষকে যদি এক্স দ্বারা ডিভাইড করি তাহলে হচ্ছে 9x/x, বা এক্স ইজ ইকুয়াল টু 9। সুতরাং সমাধান হচ্ছে 0 থেকে ওই সংখ্যাটা পর্যন্ত, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0, ওই সেট পর্যন্ত, ওই সেট কত? 9, 0 থেকে অত পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর সমাধান সেট। তাহলে এটার সমাধান সেট হচ্ছে 0,9। তাহলে হচ্ছে 13 নম্বর প্রশ্ন হচ্ছে PQRS একটা PQR একটি ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজের বলা হয়েছে যে এইটা, এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি এবং এটা হচ্ছে এই বাহু সমান সমান এই বাহু, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে প্রশ্ন করা হচ্ছে যে PRS এর মান কত? PRS, PRS অর্থাৎ এই বহিস্থ যে কোণটা, বহিস্থ কোণের মান কত বলা হচ্ছে। আমরা জানি কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান, অর্থাৎ এখানে আর কোণটা হচ্ছে এই কোণ এবং এই কোণের সমষ্টি সমান হবে আর কোণটা। তো এখানে বলা দেওয়া আছে যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হয়। এরই সাথে আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে 40 ডিগ্রি, এটা ধরলাম x ডিগ্রি, এটা যদি x হয় তাহলে এটাও হবে অবশ্যই x ডিগ্রি। তার মানে 40 যোগ x যোগ x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা লিখতে পারি। তখন সেখান থেকে একটা ক্যালকুলেশন করে x এর মান বের হবে। x এর মান হচ্ছে সিঙ্গেলটার মান, তখন এই সিঙ্গেলটার মান যোগ 40 করলে আমার আনসারটা চলে আসবে। আর তো আমরা এই কাজটা করি, ধরলাম এটা, ধরলাম যদি x হয় তাহলে এটা হবে x। তাহলে এই শর্ত অনুসারে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কোন একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 40, 40 যোগ এটা x প্লাস এক্স, এক্স প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 40 যোগ 2x ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 2x ইকুয়াল টু 180 মাইনাস 40। সুতরাং x ইকুয়াল টু 180 মাইনাস 40/2। এটা ক্যালকুলেশন করলে এটা আসে হচ্ছে 70 ডিগ্রি। সুতরাং এই x এর মান হচ্ছে 70 ডিগ্রি, 70 ডিগ্রি। তো এটা 70 হলে এটা 70, এটার আমাদের কাজ না। তো বলা হয়েছে যে এই কোণটার মান কত? এই কোণটার মান, এই কোণটার মান হচ্ছে এই কোণটা যোগ এই কোণটার সমষ্টি। এখন এই কোণটার মান হচ্ছে 40 যোগ 70 করলে কত হয়? 110 হয়। সুতরাং 13 আনসার হচ্ছে 110। 70 যোগ 40, 7, 8, 9, 10, 11, ঠিক আছে, 110 ডিগ্রি। পরে বলা হচ্ছে এত সমীকরণে x ইকুয়াল টু -2 বসালে সমীকরণটির প্রান্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থান করবে? তো সমীকরণটা দেওয়া ছিল হচ্ছে
সমীকরণটা দেওয়া ছিল হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 2x প্লাস 3y ইকুয়াল টু 2। এখানে বলা হচ্ছে x ইকুয়াল টু -2 বসাতে, x ইকুয়াল টু -2 যদি বসে প্লাস 3y ইকুয়াল টু 2। এখানে x ইকুয়াল টু -2 যদি বসাই তাহলে চলে আসে বাম -4 প্লাস 3y ইকুয়াল টু 2 বা 3y ইকুয়াল টু 6। সুতরাং y ইকুয়াল টু 2। তাহলে এখানে x এর মান -2 এবং y এর মান পজিটিভ 2। ঠিক আছে, তাহলে এই চতুর্ভাগটা হচ্ছে এখানে হচ্ছে -2, তাহলে মাইনাস হচ্ছে এদিকে যায়, মাইনাস দিকে 2 ঘরে, তাহলে এটা 1 ঘর, এটা হচ্ছে 2 ঘর, এবং পজিটিভ হচ্ছে উপরের দিকে, পজিটিভ হচ্ছে উপরের দিকে, তাহলে এটা ধরলাম 1 ঘর, এটা ধরলাম 1 ঘর। তাহলে এটা হচ্ছে এই চতুর্ভাগে অবস্থান করবে। ঠিক আছে, তার মানে এই সমীকরণে যদি আমি -2 বসাই তাহলে সমীকরণটা এই চতুর্ভাগে অবস্থান করবে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। পরে বলা হচ্ছে এই ধারাটির সাধারণ অনুপাত কত। কোন একটা ধারার সাধারণ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে তো আগে এই ধারাটাকে নির্ণয় করলে জিনিসটা ইজি হয়ে যায়, অনেক অনাবদ্ধ করে, তবে এটা সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এই প্রত্যেকটা অনুপাতের সাথে 2 অথবা 3 গুণ দিলেই কিন্তু এই ধারাটা তৈরি হয়ে যায়। যেমন 4 এর সাথে যদি আমি 2 গুণ দিই, ধরলাম এটা হচ্ছে 4, 4 এর সাথে 2 গুণ দিলে যে ধারাটা পাওয়া যায় সেটা হচ্ছে, পরের পদটা হচ্ছে 8, 8 এর সাথে 2 গুণ দিলে 16, 16 এর সাথে 2 গুণ দিলে 16 দুগুণে 32 প্লাস ডট ডট ডট। এই তো আমার ধারাটা তৈরি হয়ে গেল। অর্থাৎ এই যে একটা র্যান্ডম একটা ধারা দেওয়া থাকবে, এগুলোর সাথে 2 অথবা 3 গুণ করলে ধারাটা আমার তৈরি হয়ে যাবে। পরীক্ষার হলে এমনি করবা জিনিসটা। তো এখানে আমি 2 গুণ দেওয়ার কারণে ধারাটা তৈরি হয়ে গেছে। এরকম অনেক ধারা আছে যেটা 3 গুণ দিলে ধারাটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো এখানে 2 গুণ দেওয়ার কারণে ধারাটা তৈরি হয়ে গিয়েছে। এখন বলা হয়েছে ধারাটির সাধারণ অনুপাত কত। সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ ইকুয়াল টু 2 হয়ে যায়। তাহলে ধারাটির সাধারণ অনুপাত আর এর মান হচ্ছে 2। ঠিক আছে, এটা এরপরের প্রশ্ন। এরপরে বলা হচ্ছে 15 পরে 16, এত সমীকরণটির জোটটির সমাধান সেট নির্ণয় করো। এত সমীকরণ জোটের সমাধান সেট, সমাধান সেট নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে এইগুলোর যে পদের যে এই যে ধ্রুব যে সংখ্যাটা থাকবে, প্রত্যেকটা পদের যে কনস্ট্যান্ট যে নাম্বার থাকবে ওইটার দ্বিতীয় যে সমীকরণ ওইটার নাম্বার দ্বারা ডিভাইড করতে হবে। যেমন এখানে এক্স এর যে পদের সহগ কত, এক্স এর এই পদটার সহগ হচ্ছে 5, ওই দিকের এক্স এর সহগ কত 2 ডিভাইডেড বাই 2 হুম ইকুয়াল টু, এটার হচ্ছে 3/7, 3/7, তাহলে নট ইকুয়াল টু 4/9, 4/9। এটা মানে না, এটা যদি না মানে তাহলে এই ক্ষেত্রে এই দুটো সমীকরণের এই সমাধান হচ্ছে এরা পরস্পর হচ্ছে সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল, কিন্তু এদের অসংখ্য সমাধান আছে না, অসংখ্য সমাধান নাই। যদি এটা এরকম থাকতে হচ্ছে হাফ ইকুয়াল টু হাফ ইকুয়াল টু হাফ, অর্থাৎ কোনো একটা কিছু গুণ দিবেন। যেমন ধরো এখানে হাফ কখন হতো, যখন আমি 5/10 করতাম, এখানে হাফ হতো। হ্যাঁ, এখানে হাফ কখন হতো, ধরো যখন আমি 10/20 করতাম, অর্থাৎ এটা হাফ, এটা হাফ, এটা হাফ। এই ক্ষেত্রে এই জিনিসটা অসংখ্য সমাধান থাকতো, কিন্তু এই ক্ষেত্রে এটা নাই, এই ক্ষেত্রে হাতে হচ্ছে এটা। তাই এরকম যখন সম্পর্ক থাকবে তখন এটা পরস্পর সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল। ঠিক আছে, তো পরে হচ্ছে 17 নম্বরটা হচ্ছে বলা হচ্ছে চিত্রের MAD এর মান কত। MAD এই কোণটার মান নির্ণয় করতে বলা হচ্ছে, এই কোণটা, হ্যাঁ এই কোণটা। আবার দেওয়া আছে হচ্ছে এটার মান দেওয়া আছে 90 ডিগ্রি, বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাইলে
এটার কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, একটু আগেই বললাম। তাহলে এটা 90 ডিগ্রি হলে এই দুটো সমষ্টি 90 হতে হবে। তাহলে এটা আছে 30, আর কত হইলে 90 হবে? 60 হইলে 90 হবে। তো এটার মান হচ্ছে 60 ডিগ্রি। আবার এই জিনিসটা বলি, ত্রিভুজ এমএডি এর মান কত বলা হয়েছে? এই এ কোণটার মান কত বলা হয়েছে? আবার এই বহিস্থ কোণটা দেওয়া আছে, আবার এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এটার মান 90 ডিগ্রি হলে এটার মানও 90 ডিগ্রি হবে। এটার মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের বহিস্থ কোণ হয়ে গেছে এটা। বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। ডি আর এ এর সমষ্টি সমান হচ্ছে এটা। তো এটার মান কত? 90 ডিগ্রি। কারণ একটা একটা যে চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো এটা আছে 90, এটা আছে 90 হতে হবে এটা, কারণ দুইটা সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। তাহলে এটা 90, এটার মান হচ্ছে 30। তাহলে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি হতে হবে কত? 90, কারণ এটা 90। তাহলে এটা আছে 30, আর কত হলে 90 হয়? 60 হলে 90 হয়। তো এটা হচ্ছে 60। ঠিক আছে। দেওয়া আছে হচ্ছে tan x = 5/2 হলে cos স্কয়ার x এর মান কত? ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এ বি সি একটা সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে আমার x। তাহলে tan x এর মান কত দেওয়া আছে? 5/2। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজটা কত? অতিভুজ হচ্ছে √5 স্কয়ার মাইনাস প্লাস 2 স্কয়ার। তাহলে 25 যোগ 4, হ্যাঁ, √, তাহলে √29। ঠিক আছে, √29 অতিভুজের মান। অতিভুজের মান পিথাগোরাস দিয়ে বের করা হয়েছে। তাহলে cos স্কয়ার x এর মান কত? আগে বের করি cos x। cos কোণ যখন আমার এটা হবে, cos জানি কত? sin লম্ব বাই অতিভুজ। cos ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √29। কি বলা হচ্ছে? cos স্কয়ার x, এটা হচ্ছে cos x এর মান। তাহলে cos স্কয়ার x, তো cos স্কয়ার x ইজ ইকুয়াল টু, বর্গ করে দেওয়া হয় তাহলে, তাহলে হচ্ছে 4/29। এই যে 4/29, এটা হচ্ছে আনসার। পরে বলা হচ্ছে যদি m ইজ ইকুয়াল টু হচ্ছে 1, 2, ab এবং n ইজ ইকুয়াল টু 1, 2 হয়, তাহলে n বাদ m কত? n বাদ m, এটা বের করতে হলে প্রথমে n ইজ ইকুয়াল টু 1, 2 এবং m ইজ ইকুয়াল টু a b 1, 2। সুতরাং n বাদ m ইজ ইকুয়াল টু 1, 2 বাদ a b 1, 2, অর্থাৎ এখানে n বাদ m বলছে। তাইলে যেখানে যেখানে 1, 2 থাকবে সেখানে সেখানে বাদ, যেখানে যেখানে 1, 2 থাকবে সেখানে সেখানে বাদ, অর্থাৎ এই 1, 2টা বাদ থাকে কত? তাহলে a, b, এটারই একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা হয়ে যাবে, a b বাকি থাকে। তো এটার মান হচ্ছে যে ক, a b। পরে বলা হয়েছে যে 20 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? 20 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়, মৌলিক সংখ্যাকে বের করা লাগবে, পরে তার গাণিতিক গড় বের করবো। তো 20 থেকে 1 থেকে 19, 1 থেকে 19-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হবে 2, 3, 5, 7, 11, 13, 15, 16, 17, 18, 19। তাহলে এখানে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে মৌলিক সংখ্যা হলে আমরা জানি কি বলছে? গাণিতিক গড়। গড় ইজ ইকুয়াল টু, গড় বা এভারেজ, এটাকে এ দ্বারা প্রকাশ করা, ইজ ইকুয়াল টু রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। এখানে রাশিগুলোর সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 রাশিগুলোর সংখ্যা কত? 8। তাহলে এখানে বসবে হচ্ছে 8। তাহলে এখানে রাশিগুলোর যোগফল করে ফেলবো, 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17, 19 এর যোগফল করে এখানে একটা যোগফল বের হবে, ডিভাইডেড বাই 8 করব। আনসার চলে আসবে হচ্ছে এটা 9.63। ঠিক আছে।